আসসালামু আলাইকুম। আমার এক কাপ চায়ের বন্ধুরা সকলে ভালো আছেন আশা করছি। আমরা একটি দীর্ঘ সময় একটি ভীত সন্ত্রস্ত সময়ের মধ্য দিয়ে গিয়েছি, বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি। এখন যে সুবাতাস বইতে শুরু করেছে সেটি কতটুকু হবে ভবিষ্যৎ বলে দেবে। তবে ভবিষ্যতের যে প্রজন্ম যারা এই অসাধ্য সাধন করেছে তাদের নিয়ে আমাদের আজকে ভাবতে হবে। যে বিষয়টি আমি এখানে আজকে আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাইছি সেটি হচ্ছে এই যে আন্দোলনরত বাচ্চারা একদম ছোট পর্যায় থেকেও কিন্তু গেছে, দেখা গেছে 10-12 বছরের বাচ্চা, 7-8 বছরের বাচ্চাও গেছে, যদিও সংখ্যায় কম। তবে স্কুলের শেষ পর্যায়ে, কলেজের শেষ পর্যায়ে, কলেজ লেভেলের এবং বিশ্ববিদ্যালয় লেভেলের তো অবশ্যই আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েট, মানে ছাত্র যেখানেই ছিল সেখানেই তারা আন্দোলনে সামিল হয়েছে একে একে। কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্য দিয়ে তারা যে অসাধ্য সাধন করেছে, করতে যে তাদের মানসিক এবং শারীরিক যে ক্ষতি সাধন হয়েছে সেটি নিয়ে আমরা ভাবছি কিনা, একজন শিক্ষক হিসেবে এটি আমার মনের মধ্যে বারবারই জাগছে। সে কারণে আজকে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাইছি। একটু ভেবে দেখুন, 1 মাসের মতোই বা তারও কিছু বেশি সময় ছাত্ররা রাস্তায় ছিল বলতে গেলে, এবং সেখানে প্রথম দিকেও ভয়ভীতি না থাকলে পরের দিকে কিন্তু প্রচণ্ড ভয়ভীতি ছিল এবং মৃত্যু ছিল। হয়তো তার পাশের তারই সাথী, তারই বন্ধুর গুলি খাওয়ার লাশটি তাকে টেনে নিয়ে যেতে হয়েছে, অথবা দেখতে হয়েছে তার পাশে থাকা মানুষটিই পড়ে গেছে। আমরা বিভিন্ন পত্রিকা থেকে, বিভিন্ন মাধ্যম থেকে যে খবরগুলো দেখেছি এই চিত্রই বহন করেছে। শুধু তাই নয়, নির্বিচারে তারা গ্রেপ্তার হয়েছে, থানায় গেছে, তাদের উপর নির্যাতন হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু থানায় যাওয়াটাই একটি ট্রমা এই বয়সের বাচ্চাদের জন্য। বিশেষ করে একটি ছবি বোধহয় সবারই মনে আছে যে ঢাকা কলেজের একটি বাচ্চাকে কোমরে বেশ মোটা একটি দড়ি লাগিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তার রিমান্ডে পরবর্তীতে অবশ্য অন্য আইনজীবীদের হস্তক্ষেপে সেটি বাতিল হয়ে তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছিল। এখন তো সে বাবা মার কাছে ফিরে এসেছে। কিন্তু এই বয়সের একটি বাচ্চা বা যে কোনো বয়সের একটি বাচ্চার কিন্তু ব্যক্তিত্ব গড়তে হলে তার ভেতরে যে সম্মানবোধের ব্যাপারটা, সেটাকে জাগ্রত করার দায়িত্ব কিন্তু পরিবারের সদস্যদের, শিক্ষকের এবং তার চারপাশে যে মানুষগুলো আছে তার। তবেই কিন্তু একটি বাচ্চা সুন্দরভাবে গড়ে ওঠে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে গড়ে ওঠে, দায়িত্ব নিতে শেখে। তো এইরকম একটি পর্যায়ের মধ্যে দিয়ে যখন এই বাচ্চাগুলো গিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের, আমরা কি যারা প্রতিষ্ঠানে কর্মরত আছে, আমি এখন চাকরি থেকে অবসর গ্রহণ করেছি একজন শিক্ষক হিসেবে, আমার এটি মনে হচ্ছে সেই সব প্রতিষ্ঠানের শিক্ষকরা কি ভূমিকা নিতে পারেন এই সব বাচ্চাদের ট্রমা থেকে বেরিয়ে আনার জন্য। তাদের মানসিক কাউন্সেলিং যেটা বলে সেটি করার দরকার আছে, পরিবারের দিক থেকে করার দরকার আছে, এবং রাষ্ট্রীয়ভাবেও যদি প্রয়োজন হয়। সবার ধারণ ক্ষমতা সমান নয়, একজন সামান্যতেই খুব প্যানিক হয়ে যেতে পারে, একজন অনেক বিপদেও অটল থাকতে পারে, সক্ষমতা সবার সমান নয়। তাই এই আন্দোলনে যেসব শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন তারা সবাই যে একই রকমভাবে সব কিছু মুখোমুখি হবে বা ফেস করেছে বা পারবে, এটি কিন্তু ঠিক নয়। সে কারণেই যে বিষয়টি আমাদের খুবই প্রণিধানযোগ্য যে এই সব বাচ্চাদের জন্য আমরা কি ভাবছি বা আমরা কি করছি, কারণ এই ট্রমার মধ্য থেকে দেখা যাবে অনেক বাচ্চাই দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগতে পারে এবং যা তার পরবর্তী জীবনে প্রভাব ফেলতে পারে। সে হয়তো একজন ভালো ডাক্তার হতো বা ইঞ্জিনিয়ার হতো বা লেখক হতো বা শিল্পী হতো, যে কোনো জিনিসই হতে পারে সেটি নিয়ে, বা ভালো ব্যবসায়ী হতে পারতো বা ভালো রাজনীতিবিদও হতে পারে। সেই হওয়াটা থেকে সে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই পারে। আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, সেটি হচ্ছে যে বিভিন্ন বাহিনী থেকে রাত্রিবেলা নক করে বাচ্চাদের ছাত্র আছে কি না, ছাত্র থাকলে তুলে নেওয়া হয়েছে। যখন আন্দোলন প্রায়
চূড়ান্ত পর্যায়ে চলে এসছে এবং জুলাই মাসের 17, 18, 19, 20 এগুলো এই সময়গুলো ছিল অত্যন্ত খারাপ সময় বলবো আমি, কারণ অসংখ্য লাশ তখন পড়ে গেছে তাদের সামনে বিভিন্ন জেলায়, ঢাকাতে তো অবশ্যই সবখানি কম বেশি যেভাবে হয়েছে ঘটনা ঘটে গেছে সেটাকে আমরা ফেরাতে পারবো না, কিন্তু আমরা যেটা এখন করতে পারবো সেটি হচ্ছে সেই বাচ্চাগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, অর্থাৎ তাদের মানসিক ট্রমার মধ্যে যদি কোনো বাচ্চা থাকে তাদের সে পরিমাপ করে, অর্থাৎ কার কতটুকুন কাউন্সেলিং দরকার, কোন ধরনের সহায়তা দরকার সেটিকে আইডেন্টিফাই করা। সকল শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো সেই সুযোগ নাই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যে বিষয়টি করতে পারি আমরা সেটি হচ্ছে শিক্ষকরা উদ্যোগী হয়ে যারা আন্দোলনে ছিল তাদের একটা তালিকা তৈরি করে তাদের সঙ্গে কথা বলা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, ঘুমের সময় সে ভয় পাচ্ছে কিনা, ব্যাহত হচ্ছে কিনা, এগুলো কিন্তু তখন একটা উত্তেজনাকর মুহূর্ত ছিল, তখন তারা সেভাবে চলেছে, কিন্তু পরবর্তীতে তো এখন একটি শান্ত পরিবেশে আসছে, যা হয় মানুষের থিতিয়ে গেলে কিন্তু পুরনো স্মৃতিগুলো মনে হয়। এই পুরনো স্মৃতি থেকে তাদের মধ্যে কীভাবে এই স্মৃতিগুলোকে কাজ করছে তাদের মধ্যে, ভালো স্মৃতিও থাকতে পারে, খারাপ স্মৃতিও থাকতে পারে, বন্ধুত্বের বিষয়গুলো থাকতে পারে, কোন বিষয়টা তাকে স্পর্শ করেছে বা তাকে সারাক্ষণ তাড়িত করছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা শিক্ষকরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ বের করতে পারি। আমরা হয়তো চিকিৎসা দিতে পারবো না, কারণ আমরা আমাদের প্রতিষ্ঠানে যতদূর আমার জানা প্রতিষ্ঠানগুলোতে, অর্থাৎ প্রাইভেট যেগুলো, পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজ না, সেগুলোতে প্রাইভেট যেগুলো সেগুলোতে হয়তো বা সাইকোলজি বা কাউন্সিলিংয়ের জন্য সাইকাট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ থাকতে পারেন, হয়তো আছেও, অনেক জায়গাতে আছে আমার যতদূর জানা, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সেটা নাই। এবং নাই বলেই আমাদের কি করতে হবে, আমাদের নিজেদেরও কিন্তু অনেকটা দায়িত্ব আছে, যে শিক্ষার্থীরা এত পরিশ্রম করে একটি অসামান্য সাফল্য আমাদের সামনে উপহার দিয়েছে, তাদের জন্য আমাদের অনেক কিছু করার আছে, অর্থাৎ এই শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে এই দেশকে আমরা যা চাচ্ছি একটি সুন্দর রাষ্ট্র, যে রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, সকলের বেসিক নিডস যেটা মানবিক চাহিদা সেটি পূরণ হবে, সবাই এক ধরনের ধনী হবে না, সবাই এক চাকুরি করবে না, সবাই এক ধরনের উপার্জন করবে না, কিন্তু মানুষের যে 5টা নিডস সেটি সবার পূরণ হতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এগুলো কিন্তু পেতে হবে মানুষকে। মানুষ যেন নির্ভয়ে তার চাহিদাটাকে বলতে পারে, তার প্রতিদিনের খাবারটার যোগান যেন সে নিতে পারে বা তার পরিবারকে দিতে পারে। আরও একটি বিষয় খুবই প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে এই আন্দোলনে শুধু শিক্ষার্থী মারা গেছে তা নয়, কিন্তু অসংখ্য শিক্ষার্থী শুধু না, সাধারণ মানুষও আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, কারো চোখে লেগেছে, কারো পা, আমি জানি অনেকের পা কেটে ফেলতে হয়েছে, কেউ ভয় পাচ্ছে হয়তো কেটে ফেলতে হবে, তারা চিকিৎসাধীন। এই বিষয়টাও বোধহয় আমাদের মনে রাখতে হবে। এখানে আমাদের শিক্ষকদের কতটুকু করার আছে আমি জানি না, কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবেই তাদের জন্য করতে হবে, তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে, কারণ আমাদের সামাজিক অবস্থানে আমাদের যে আর্থিক অবস্থা সেটা কতটুকুন সবার পক্ষে এই সক্ষমতা আছে দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যাওয়ার, এটা ভাববার বিষয়। আমার নিজের যতটুকু বিশ্বাস অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু নাই। দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হলে তাদের কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে এসে দাঁড়াতে হবে। আমরা জানি এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেছে, সেখানে তাদের এদিকে দৃষ্টি দিতে হবে। আমাদের সকলেরই উচিত সেই দাবিটাকে প্রাধান্য দেয়া। আমার মনে হয় ওনারা দেবেন, এবং এই সব শিক্ষার্থীদের, তাদের যারা হয়তো, আমি যে শব্দটা উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে, যদি পঙ্গুত্ব বরণ করে যায়, তাদেরও একটা বেঁচে থাকার ব্যবস্থা করে দিতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, এটি রাষ্ট্রীয় চিন্তার মধ্যে তাদেরকে আনতে হবে। আরেকটি কি বিষয় আছে, শিক্ষার্থীরা, তাদেরকে কিন্তু পড়ার টেবিলে ফিরে যেতে হবে, তারা সারাদিন রাস্তা পরিষ্কার করবে না বা ট্রাফিকের দায়িত্ব পালন করবে না, এটা তাদের কাজ নয়। তাদের শিক্ষার্থীদের টেবিলে ফেরাতে হলে যে দায়িত্বগুলো আমাদের,
সেগুলো আমাদের নিজেদের পালন করতে হবে। কি পালন করতে হবে? প্রত্যেকে যদি আমাদের বাড়ির চারপাশে পরিষ্কার রাখি, তাহলে শিক্ষার্থীদের কিন্তু আমার বাড়ির চারপাশ বা আমার বাড়ির সামনে রাস্তা পরিষ্কার করতে হয় না। আমরা যদি খাবার পর প্যাকেটটা, পানির বোতলটা যদি রাস্তায় না ফেলে দিই, তাহলে কিন্তু আর শিক্ষার্থীদেরই পরিষ্কার করতে হবে না। আমরা যদি রাস্তা নোংরা না করি, আমরা যদি ট্রাফিক আইন মেনে চলি, যারা চালক আছেন তারা যদি ট্রাফিক সিগন্যাল মেনে, লেন মেনে যাতায়াত করেন, তাহলে কিন্তু তারা একটা বিকল্প ব্যবস্থা হিসেবে এই মুহূর্তে করছেন, কিন্তু তাদের ফার্স্ট প্রায়োরিটি তাদের লেখাপড়া করে একজন যোগ্য নাগরিক এবং ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে তৈরি হতে হবে। এবং সে কারণে কিন্তু তাদেরকে পড়ার টেবিলে ফিরে যেতে হবে। বেশি দিন পড়ার কাজ শোনা থেকে তারা যদি ডিটাচ থাকে, অন্য বিষয়ে যুক্ত হয়ে যায় এবং সেটাকে প্রাধান্য দিতে থাকে, তাহলে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনা বিমুখ হয়ে যাবে, যেটি আমরা কোনোভাবেই চাইতে পারি না। একজন শিক্ষক হিসেবে তো অবশ্যই না। তাই আমাদের নিজেদের যেটা করণীয় সেটা হচ্ছে, যারা আমরা গাড়ি চালাই, গাড়ির নিয়মকানুন মেনে চলবো। যারা পথচারী যারা পারাপার করেন, তারা দেখা যায় রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিচ্ছেন, ফুটওভার ব্রিজ আছে সেদিক দিয়ে পার হচ্ছেন না, বা জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছেন না। অর্থাৎ প্রত্যেকটি নাগরিক যদি যার দায়িত্ব যেখানে আছে সেখানে যদি আমরা পালন করে চলি, তাহলে কিন্তু শিক্ষার্থীদের এই দায়িত্বগুলো নিতে হবে না একটা বিশেষ অবস্থায়। এবং পুলিশের ভীতির কারণে তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক, তারা এখন এইসব কাজের মধ্যে নিয়োজিত নেই। এরা পুলিশ থাক বা না থাক, আপনি যারা নাগরিক এই দেশের, আমাদের দায়িত্ব ট্রাফিক আইন মেনে চলা। যিনি গাড়ি চালান, যার লাইসেন্স আছে, তার ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বা যেভাবে গাড়ি চালাতে হয়, ওভারটেকিং না করা, লেন মেনে চলা, বহু জিনিস আছে। সে ওভার স্পিডে, যেখানে যে স্পিড লিমিটেশনের যেটা আছে সেটাকে মেনে চলা, যখন লাইট জ্বালাতে হবে গাড়ি সেটা করা, গাড়ির সব চেক করে নিয়ে রাস্তায় বের হওয়া, বহু বিষয় আছে। যারা চালান না তাদের অন্য ব্যাপার, কিন্তু যারা চালান তাদের কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে হবে। তবে আমার আরও একটি কথা মনে হয়েছে, বাচ্চাদের এই সুশৃঙ্খল কাজকর্ম দেখে আমার মনে হয়েছে আমরা একটা উন্নয়নশীল দেশের দিকে, পারিবারিকভাবে সব পরিবার কিন্তু আর্থিকভাবে যথেষ্ট সক্ষম নয়। সেক্ষেত্রে আমরা যারা আগ্রহী, সেই সব তরুণীদের পার্ট টাইম এইসব কাজে এনগেজ করতে পারি কি না, অর্থের, কারণ তারা এটা পারিশ্রমিক হিসেবে পাবে, তাদের ইনকাম হবে, তাহলে তারা বুঝতে শিখবে যে উপার্জন করাটা কত কষ্টকর, এবং সেই উপার্জিত অর্থ দিয়ে কিন্তু সে তার নিজের চাহিদা বা সংসারের অনেক চাহিদা পালন করতে পারবে। এটিও কিন্তু রাষ্ট্র বা আমরা চিন্তা যারা করছেন বা পলিসি মেকিংয়ে আছেন, আমি বলতে পারি শুধু আমি পলিসি মেকিংয়ে নাই বা কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নই, আমি সাধারণ একজন মানুষ। এই দিকটা কিন্তু ভেবে দেখা যেতে পারে। আমার এই 2-4 দিন ধরে এই জিনিসগুলো দেখে আমার কাছে বারবারই মনে হচ্ছে যে এই ব্যাপারটার মধ্যে ভেবে দেখা যায় যে ক্ষেত্রে আমি জানি সবাই রাজি হবে না, সব বাচ্চা এটা করতে চাইবে না, বা তার পরিবারও রাজি হবে না, বাচ্চা চাইলেও হয়তো পরিবার রাজি হবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ভেবে দেখার বোধহয় যথেষ্ট সুযোগ আছে এবং এটা পজিটিভলি আমরা নিতে পারি। এই বিষয়টাও বোধহয় আমাদের ভাবনায় থাকা দরকার, এবং থাকলে বোধহয় আমার নিজের ধারণা, আমি জানি না, আমার নিজের ধারণা এটা ভালো বই খারাপ হবে না। আর একটা কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, পারিবারিকভাবে যে শিক্ষার্থীরা আন্দোলনে ছিলেন, যার বন্ধুটি তার পাশে মারা গেছেন, যার বন্ধুটি তার পাশে আহত হয়ে এখন হসপিটালে বা বাসায় কাতরাচ্ছে, সেই বন্ধুটা যে ভালো আছে সে হয়তো বিষণ্ণ থাকতে পারে। সেই বিষণ্ণতাকে কাটিয়ে ওঠার জন্য তার পারিবারিকভাবে যেমন তাকে সাহায্য করতে হবে, প্রতিষ্ঠান থেকেও তাকে সাহায্য করতে হবে, বন্ধুবান্ধবের দিক থেকেও তাকে সাহায্য করতে হবে, যাতে করে সে ভীত না হয়, যাতে করে সে যে ট্রমার মধ্যে দিয়ে গেছে বা যাচ্ছে, যে বিষণ্ণতার মধ্যে এটা যদি বাড়তে দিই আমি সাইকোলজির লোক নই, তবে যতটুকু আমাদের জানা আছে বা দেখি শুনি পড়াশোনা করে বুঝি, সেটুকু হচ্ছে বিষণ্ণতা এমন একটি রোগ, যদি এটা বাড়তে দেওয়া যায় তাহলে এটা বাড়তেই থাকে। চেষ্টা করতে হবে এই বাচ্চাগুলোকে প্রফুল্ল রাখার, এবং প্রফুল্ল রাখতে হলে তাদেরকে পড়াশোনা তো এনগেজ করতেই হবে, বই পড়াতে উৎসাহী করতে হবে, খেলাধুলায় এনগেজ করতে হবে। আমাদের খেলার মাঠ
ঢাকা শহরে বিশেষ করে নাই বললেও চলে, সেদিকে বোধহয় আমাদের দৃষ্টি দিতে হবে। অনেক দিন ধরেই আমরা বলছি, কিন্তু দেখা যাচ্ছে খেলার মাঠগুলো দখল করেও বিভিন্ন রাজনৈতিক দল সেগুলোকে ব্যবহার করে। সেদিকটাও বোধহয় আমাদের খেয়াল রাখা দরকার। কারণ বাচ্চাদের যদি বিকেলবেলা একটা খেলার ব্যবস্থা হয়, সে তো সময়ই পায় না, তার স্কুল কলেজ করে এসে কোচিং টোচিং করে এসে তারপর হচ্ছে খেলার যথেষ্ট সময় পায় না, কিন্তু যখন সময় পায় তখন যদি সে খেলতে পারে তাহলে কি হবে, তার শারীরিক উন্নয়ন ঘটবে, শারীরিক উন্নয়নের সঙ্গে সঙ্গে মানসিক উন্নয়নও ঘটবে। কারণ সে যখন দৌড়াদৌড়ি করে তার পেশিগুলো শক্ত হবে, তার শরীরের মধ্যে অক্সিজেন বেশি প্রবেশ করবে, সে তার শ্বাস প্রশ্বাসের সুবিধে হবে, অনেক কিছু সুবিধা আছে। যারা ডাক্তার, আমি ডাক্তার নই, ডাক্তার আছেন, তারা ভালোভাবে এটা বলতে পারবেন। এই এই যে বিষয়গুলো, এইখানে কিন্তু প্রতিষ্ঠানও একটা বিশাল বিশাল ভূমিকা রাখতে পারেন। যাদের যাদের প্রতিষ্ঠানে বেশ খেলার জায়গা আছে, তারা বাচ্চাদের 1 ঘন্টা খেলার জন্য ব্যবস্থা রাখতে পারেন, তারা খেলতে পারে। এবং খেলাধুলার মধ্য দিয়ে আমরা বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে তারা নিজেকে আবার গুছিয়ে তুলতে পারবে বলে আমি মনে করি বা আশা করি, এবং করতে হবে সেটা। আমরা বিভিন্ন মতের অনুসারী হতে পারি, বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারী হতে পারি, আমরা যেহেতু ভোট দেই, হতেই থাকতে পারে আমাদের মতাদর্শ, কিন্তু আমরা যারা শিক্ষক আছি তারা এমন কোনো, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এমন কোনো কাজ করব না। কারণ আমি একটা মতাদর্শের শিক্ষক, আরেকজন একটা মতাদর্শের শিক্ষক, দেখা যাচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে সেই ধরনের আচরণ আমরা করছি, সেটি বোধহয় আমাদের কখনোই কাম্য নয়। কারণ শিক্ষার্থী যে আচরণেরই করুক, যে মতাদর্শে, সে কিন্তু শিক্ষার্থী, তাকে আমরা আমার মতাদর্শকে নিয়ে তার সঙ্গে সেই ধরনের ব্যবহার করা যাবে না। তার ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারি না একজন শিক্ষক হিসাবে। তাকে আমরা সেইভাবেই গড়ে তুলব। সে আন্দোলন থেকে এসেছে, তাকে আমরা নিয়ে কটাক্ষ করতে পারি না। এই যে এত বড় একটি ঘটনা, তার কেন্দ্রবিন্দুতে কিন্তু শিক্ষার্থীরা। আমরা যে যাই বলি, আমরা রাজনৈতিক দলরা যে যাই বলুক, মূল উপাদান কিন্তু শিক্ষার্থী, মূল আন্দোলন কিন্তু শিক্ষার্থী, মূল শক্তি কিন্তু শিক্ষার্থী। যখন তারা নিজের বুকটা পেতে দিতে পারে, আবু সাইদ যখন বুক পেতে দিয়েছে, তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে মরার ভয়টা চলে গেছে। না গেলে কিন্তু তারা এইভাবে দাঁড়াতে পারতো না। যখন তারা দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, আমরা কি পারি না তাদের জন্য কিছু ত্যাগ স্বীকার করতে? আমাদের উচিত হবে তাদেরকে, তাদের সাথে সেই ধরনের ব্যবহার করা। আমি যেহেতু অনেক দিন শিক্ষকতা করেছি, প্রতিষ্ঠান প্রধান হিসেবে কাজ করেছি, সকলে নয়, কিন্তু অনেক শিক্ষক আছেন যারা এইসব করে থাকেন, শিক্ষার্থীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে থাকেন। সেটি নয়, আমরা শিক্ষার্থীর অপরাধ দেখলে বা তার বেয়াদবি দেখলে অনেক সময় আমরা বকাবকি করি, কিন্তু সেটা এমন পর্যায়ে যাবে না যা তাকে ছোট করে। শিক্ষার্থীদেরও মাথায় রাখতে হবে, শিক্ষক তার বাবা পিতৃতুল্য বা মাতৃতুল্য, তাদেরকে সেই সম্মানটুকু তাকে দিতে হবে। শিক্ষক যদি ভুল করে থাকেন, তাকে তার ভুলটাকে ধরিয়ে দিতে হবে, তাকে অসম্মান করে নয়, তাকে বলে যে আপনি এই ভুলটা করেছেন। আর যে বিষয়টি খুবই উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আমরা কখনোই চাইব না যেন শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে। কারণ রাজনীতি করার সময় আছে, পড়াশোনা করে সে চাইলে রাজনীতি করবে। রাজনীতি, ভালো একজন রাজনীতিবিদ হওয়ার জন্য, সৎ একজন রাজনীতিবিদ হওয়ার জন্য তাকে আগে শিক্ষিত হতে হবে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে, লেখাপড়া শিখতে হবে, শুধু ডিগ্রি না, শিক্ষিত হতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে সে মানুষকে মানুষ বলে মনে করবে, মানবিক হতে হবে। শিক্ষা না হলে মানবিক হওয়াটা খুব কঠিন। প্রকৃত শিক্ষাই মানুষকে মানবিক করে তোলে, শুধু ডিগ্রি কিন্তু মানুষকে মানবিক করে তোলে না। আমরা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে কিন্তু আজকে সেটি দেখতে পাচ্ছি। আমি মনে করি আমাদের এই সময়টা শিক্ষার্থীদের সেইভাবে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, নার্সিং করতে হবে। একটি ছোট শিশুকে যেভাবে নার্সিং করা হয়, সেভাবে কিন্তু এখন কিছুদিন হলেও যারা এই আন্দোলনের মধ্যে রাস্তায় ছিল এবং সাংঘাতিকভাবে বিপর্যয়ের মধ্যে ছিল, বিপর্যস্ত, আপনারা নিশ্চয়ই দেখেছেন টিভিতে, বিভিন্ন মিডিয়াতে, ছবিতে, যে তারা হু হাউমাউ করে কাঁদছে, বা একজন বন্ধু আরেকজন বন্ধুর লাশটা টেনে নিয়ে যাচ্ছে, সেখানেও আবার বাধার সম্মুখীন হচ্ছে। বহু জিনিস আমরা দেখেছি। সেই ট্রমা থেকে বেরিয়ে আসা কিন্তু খুব সোজা কাজ নয়। আমাদের একান্ত চেষ্টা হোক সেই ট্রমা থেকে বের করে নিয়ে আসা। সেই পর্যন্ত ভালো থাকুন। আমরা আবার কোনো নতুন একটি বিষয় নিয়ে কথা বলব। ধন্যবাদ।